দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সঙ্গে আছেন মাহফুজ মিশু। আপনারা জানেন 23 জুন ঘিরে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম সহ 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। ফলে 23 জুন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কী করছে সেদিকে সবার সতর্ক নজর, এবং এই সতর্কতা 30 জুন পর্যন্ত জারি থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে মালয়েশিয়া থেকে আনুষ্ঠানিক বৈঠক শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। 25 তারিখ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। ধারণা করা হচ্ছে অন্তত 17টি সমঝোতা, চুক্তি এবং অন্যান্য আয়োজন সম্পন্ন হবে। ফলে সেই মালয়েশিয়া সফর কেমন হলো, চীন থেকে আমরা কি আশা করছি সেটি নিয়ে কথা বলবো। সেই সাথে সংসদে বিএনপি এবং জামাতের যে বাহাস সেটি অব্যাহত আছে, সেটিও থাকবে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সরকারের সাবেক সচিব এবং চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জনাব মাহবুবুজ্জামান, অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন সরকার দলীয় সংসদ সদস্য এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এবিএম মোশাররফ হোসেন, আপনাকেও স্বাগত। এবং আছেন ময়মনসিংহ 6 থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন, তিনি জামাতের থেকে নির্বাচিত। অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আপনাকেও স্বাগত। আমরা একটু অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 23 জুন ঘিরে এই সংখ্যাটা কেন করা হচ্ছে, বা এটাকে একটু ওভার রেটেড করা হচ্ছে কিনা? দুটো কারণে এই প্রশ্নটা উঠছে। কারণ আওয়ামী লীগের রাজনীতি দৃশ্যমান না, এবং আওয়ামী লীগের রাজনীতি কাগজে কলমে সংসদে আলোচনা করে নিষিদ্ধ। ফলে সেটা আওয়ামী লীগকে এতটা ভয় কেন পাচ্ছেন এখন আপনারা? এটা আপনার কথাটা একদমই ঠিক না যে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কেউ। আমি মনে করি সরকারও ভয় পাচ্ছে না, আমরাও ভয় পাচ্ছি না। আওয়ামী লীগের এই মানে এক ধরনের অস্থিরতা তৈরির কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। রাইট, সেটা তো অস্থিরতা তো এক দুইজনেও করা যায়। বিভিন্ন সময় আমরা দেখেছি। যেমন আপনি দেখেছেন যে ইতিমধ্যে যে কটা মিছিল হয়েছে সেটা হয়তো 1 মিনিট, 1.5 মিনিট বা 2 মিনিটের মিছিল। তো সেই মিছিল দিয়ে তো আসলে খুব কিছু করা যাবে বলে আমি বিশ্বাস করি না। আরেকটা বিষয়ে আমি বলবো, এখানে যারা মিছিল করছেন তারা এই দেশে কিছু টাকা হলেই মিছিল করানো যায়, যাদেরকে দিয়ে একটু 1 মিনিটের একটা ফটো সেশন করে তারা এগুলো করছেন। আর বিশেষ করে যারা আকাম কুকামের সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগের, দীর্ঘদিন 17 বছর জনগণকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল বলা যায়। এই দেশকে একটা করদ রাজ্যে পরিণত করার যে চেষ্টা তারা করেছিলেন, সেই নেতৃবৃন্দ ওনারা কিন্তু আসলে কেউ বিদেশে, কেউ দেশে থাকলেও গা ঢাকা দিয়ে আছেন, এবং উল্লেখযোগ্য সংখ্যক আছেন বিদেশ, এবং জেলখানায় আছেন অনেকেই। তারপরে বিচারও শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে যাদেরকে দিয়ে করানো হচ্ছে তারা কিন্তু আসলে মাঠের কর্মী, তারা কিন্তু দায়ী না এই সব ক্ষেত্রে। এই যে 17 বছরের অপকর্মগুলো, এই অপকর্মের জন্য দায়ী কিন্তু হচ্ছে যারা চলে গেছে দেশের বাইরে, নেতৃত্বে যারা ছিলেন। কিন্তু এমপি সাহেব, ধরেন এ ধরনের মিছিলকে আমরা আগেও দেখি নাই। ধরেন আপনার দলকেও আমার মনে আছে এ ধরনের চুপি চাপি মিছিল করা, সেই মিছিলের ছবি গণমাধ্যমে পাঠানো। এখন তো তারা গণমাধ্যমে পাঠাতে পারে না নিষিদ্ধ হওয়ার কারণে, ফলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরসা। ফলে এগুলোকে যতটা ইগনোর করছেন ততটা ইগনোর করার সুযোগও আছে কিনা? না, ইগনোর ওইভাবে তো ইগনোর করার সুযোগ অবশ্য আমি যদি বলি তাহলে যে সরকার অবশ্য সতর্ক অবস্থানে আছে মানে এইসব ক্ষেত্রে। তো আমি বলবো যে সরকারের পুলিশ প্রশাসনকে আরও সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। যেমন ওই যে একটা মিছিল থেকে কয়েকজন পুলিশকে হুমকি দিয়েছে, তো এরপরে সরকার কি ব্যবস্থা নিল আসলে, এটা আমার মনে হয় যে সরকারকে এক্ষেত্রে আরও কঠোর হওয়া দরকার। কারণ ডাইরেক্ট পুলিশকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। তো এরপরে তো আসলে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমরা জানি না আসলে। মোশাররফ ভাই, আপনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, মেইনস্ট্রিম রাজনীতির সঙ্গে জড়িত। ফলে এই 23 জুন বা দিবস কেন্দ্রিক, ধরেন সেটা যে কোনো দিবস, যে দিবসগুলোর সঙ্গে আওয়ামী লীগের ঐতিহ্য বা কোনো ঘটনা জড়িত, সেগুলোকে কেন্দ্র করে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, সে আশঙ্কা সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো করছে। তার পরিপ্রেক্ষিতে আজকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। ফলে এই জিনিসগুলো এভাবেই মোকাবেলা করা দরকার, না এগুলো রাজনৈতিকভাবে মোকাবেলারও অন্য কোনো কৌশল আছে আসলে আপনাদের? এখানে দুটো দিক আছে। একটা হলো একটা সরকার আছে, সরকারের একটা দায়িত্ব আছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া।
পাশাপাশি রাজনৈতিক দলেরও কিন্তু একটা ভূমিকা আছে। তো এখানে কিন্তু আপনি যে ব্যাপারটা বলেছেন যে বিজেপি মোতায়েন বা সেনাবাহিনী মোতায়েন। সতর্ক অবস্থা থাকা, এটা হলো সরকারের রেসপন্সিবিলিটি। সে তার জনগণকে কিভাবে সেফ রাখবে এটা তার ব্যাপার। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, অন্য রাজগুলি আছে, তাদের তো রাজনৈতিক কর্মসূচি থাকা উচিত বলে আমি মনে করি। এবং যার কারণে দেখবেন, আমি যতটুকু জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে কিন্তু মিছিল করা হয়েছে। এই ধরনের নৈরাজ্য যারা বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় এদের বিরুদ্ধে জনগণকে সচেতন করে জনগণকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। ইট ইজ দ্য অ্যাবসলিউট পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনি বলছেন যে বিশৃঙ্খল অবস্থা কিন্তু যে কোনোভাবে সৃষ্টি করা যায়, কারণ বাংলাদেশের একটা বিরাট জনবহুল দেশ, 18 কোটি 18 কোটি লোক। এখন এই যে টঙ্গীর ঘটনা, হঠাৎ করে রাজপথে এসে যদি কাউকে গালাগালি করে যায়, অথবা যে হুমকিটা পুলিশকে দিয়েছে, হয়তো পুলিশ বুঝতে পারে না যে কি করতেছে, হয়তো প্রিপেয়ার্ডও ছিল না। প্রিপেয়ার্ডও ছিল না, যার কারণে হয়তো সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে যাতে কোনো অবাঞ্ছিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার দলও কিন্তু মনে করে, এই কথা কিন্তু আমরা বারবারও বলেছি, আপনি নির্বাহী ক্ষমতা বলে কাউকে আপনি নিষিদ্ধ করলে তাকে নিঃশেষ করে দেওয়া যায় না। যার প্রমাণ কিন্তু এখানে অধ্যক্ষ মিলনরা আওয়ামী লীগের আমলে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করেছিলেন, জামাতের রাজনীতি, কিন্তু পেরেছে শেষ করে দিতে পারে নাই। বরং আওয়ামী লীগের আইডিওলজিটাকে যদি আপনি জনগণের কাছে উপস্থাপন করতে পারেন, এটা একটা ফেসিস্ট আইডিওলজি, এইটা জনগণের স্বার্থের পরিপন্থী, আমার মানে আপনি একটা আদর্শিক লড়াইয়ের কথা বলছেন। অবশ্যই আদর্শিক। Counter narrative। আমার মনে হয় আপনার এই টকশোতে আমি বহুবার বলেছিলাম যে আমরা একটা সময় আওয়ামী লীগের আমলে কিন্তু জামাতের বিরুদ্ধে বা যেটা স্বাধীনতা বিরোধী তাদের ব্যাপারে ব্যাপক কিন্তু আওয়ামী লীগ প্রচেষ্টা চালিয়েছে। আমি তখন অনেক জায়গায় প্রশ্ন করে বলেছিলাম, পাবনা তো বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ হয়েছিল, ওখানে কে খন্দকারের বাড়ি, ওখানে আবু সাইদের বাড়ি, এরকম অনেক যারা খ্যাতিমান মুক্তিযোদ্ধারা ছিল। তো সেখানে যে আমাদের এমপি বারবার ক্যাম্প কিভাবে হয়? অর্থাৎ জনগণকে আমরা সেইভাবে কনভিন্স করতে পারিনি, বা জনগণের কাছে সেই নিউজটা আমরা পৌঁছাতে পারিনি, যার জন্য জামাত তাদের আইডিওলজি দিয়ে, তাদের কর্মসূচি দিয়ে জনগণকে কনভিন্স করে। কিন্তু মোশাররফ ভাই, আওয়ামী লীগকে তো শুধু নির্বাহী ক্ষমতা বলেন, এটা তো পার্লামেন্টে আইন করেও আপনারা নিষিদ্ধ এটা করলেন। এটা আইনটা হয়েছে কি আপনি দেখবেন, আইনটা হয়েছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে যে 133 অর্ডিন্যান্স যারা করে হয়েছিল, এগুলি আইনের বাধ্যবাধকতার কারণে আমাদের কিন্তু আইনে পরিণত করতে হয়েছে। তারই একটা অংশ। হয়তো এটা এখানে ধরেন যারা আমরা ক্ষমতায় আছি, আমরা আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ ছিলাম, বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। হ্যাঁ, শেষ হওয়া পর্যন্ত। তবে আমি মনে করি যে এই জিনিসটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আওয়ামী লীগকে কিন্তু রাজনৈতিকভাবে বা বিচারিক কার্যের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। মানে আওয়ামী লীগকে মাঠে রেখে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক একটা প্রতিযোগিতা এবং আইনগতভাবে করা যায়। কারণ একটা কি, তারা তাদের সুনির্দিষ্ট কিছু মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, এই যেমন গুম, আয়নাগর, এই যে মানুষকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত। সর্বশেষ 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এখানে 1400 লোককে কিভাবে তারা হত্যা করেছে। একটা শিশু জানলায় দাঁড়িয়ে দেখছে বাইরে কি হচ্ছে, সে ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অথবা আমার কিছু কথা মনে আছে, এখন আপনার মনে আছে, আমি এখনো সেই কথাটা যখনই মনে হয়, খুব আমার নিজের কাছে খুব অসহায় মনে হয়, যে একটি বোন চিৎকার করে বলছে, আমার ছোট্ট একটা বাচ্চাকে আমি বাসায় তালা দিয়ে রেখেছি, প্লিজ আমাকে ছেড়ে দেন। এই যে কিছু কিছু খুব টাসি ব্যাপার, এই অপরাধের কি বিচার বাংলাদেশে হবে না? করা তো সম্ভব। ইতিমধ্যে সেই বিচার কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি দেখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের কিন্তু ফাঁসি হয়েছে। আমরা অন্য যারাই অপরাধ, এই এখন দেখেন আপনি, এখন একটা বিচার চলছে যে জেনারেল জিয়ার। এটা কি লোমহর্ষক ঘটনা! একটা স্বাধীন দেশে যেখানে আমরা গণতন্ত্র মানবাধিকারের জন্য যুদ্ধ করি, সেখানে সাক্ষীরা বলছে 200 লোককে উনি হত্যা করে ক্রস ফায়ার দিয়েছে, কেউ বলছে 60 জনকে দিয়েছে, কেউ বলছে আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। তো এদের কি বিচার হওয়া উচিত না? এদের যদি বিচার আমরা নিশ্চিত করতে পারি, এই অপরাধের কারণে তাদের রাজনীতি তো আমরা বন্ধ করে দিতে পারি। আমার মনে হয় সামনের সময় আছে, আমরা দেখি আগামী দিনে আইন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। জি, অ্যাম্বাসেডর মাহবুব, আপনি যেহেতু চীনে ছিলেন দীর্ঘদিন, বাংলাদেশের হয়ে, বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে, প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে আছেন এবং তিনি মূলত একটি বহুপাক্ষিক সফর ওয়ার্ল্ড ব্যাংকের, সেটাতে অংশ নেবেন। উনি পরশুদিন অর্থাৎ 24 তারিখ থেকে তার দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম সফর মালয়েশিয়া, সেটাকে কিভাবে দেখেন? এবং সেখান থেকে সরাসরি চীনে যাওয়া, এবং এখন পর্যন্ত চীন নিয়ে যা শোনা যাচ্ছে সেটা
এই সরকার আসলে তার কূটনীতির কি বার্তাটা সারা পৃথিবীকে দিল, আপনার বিশ্লেষণ শুনতে। আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীনের সফরটা বিচ্ছিন্ন কোনো ঘটনা দেখছি না। এটা একটা টোটাল একটা কম্পোজিট একটা প্রক্রিয়া হিসাবে আমি দেখছি, যেহেতু কতগুলা ব্রড ফরম্যাটে আমরা দেখতে পারি যে এটা সুনির্দিষ্টভাবে এটাকে সিলেক্ট করা হয়েছে যে ভিজিট ফর চায়না। অনেকে প্রশ্ন করতে পারে যে ইন্ডিয়াতে তো প্রথাগতভাবে যায়, উনি গেল না কেন? তো তখন মানে যেটা অ্যানালিসিস করলে বোঝা যায় যে কতগুলা ব্রড ফরম্যাটে যেরকম পলিটিক্যাল একটা মেসেজ দেওয়া, যে আপনারা দেখেছেন যে বিএনপি লিডারশিপের সময় দে অলরেডি অলওয়েজ হ্যাড সাম ডিপ অ্যান্ড সাস্টেনেবল রিলেশনশিপ, এবং 75-এ ডিপ্লোম্যাটিক রিলেশনস হওয়ার পরে 77 একটা হিস্টোরিক ভিজিট হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়, তারপরে আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার ওনার সময় খুব সাকসেসফুল, যেমন ওখানে খুব স্পেসিফিক্যালি ওই যেটা অ্যাগ্রিমেন্ট আমরা যেটাকে ডিপ্লোম্যাটিক জার্গনে বলি, যে পলিটিক্যাল যে স্টেটমেন্টগুলোতে সেখানে বলা হয়েছে যে স্ট্র্যাটেজিক আর কি পার্টনারশিপ, এবং এই একটা মেসেজ একটা গেল যে মানে কন্টিনিউইটি, এবং আমরা উই আর রেডি টু সাস্টেন দিস রিলেশনশিপ। সেকেন্ডলি তো অবশ্যই এটা ইকোনমিক একটা, আমাদের এই গভর্নমেন্ট একটা টার্গেট সেট করেছে যে $1 ট্রিলিয়ন ইকোনমি বাই 2034। তো সুতরাং এখানে ফরেন ক্যাপিটাল, টেকনোলজি, R&D এগুলো একটা বিরাট একটা রোল প্লে করবে। তো সুতরাং এটার জন্য মানে দরকার। আর একদিকে দেখেন যে মালয়েশিয়া একই আঙ্গিকে গাথা, মানে আমাদের লেবার মার্কেট রেমিটেন্সটা খুবই দরকার, এবং আরেকটা হচ্ছে কি স্ট্র্যাটেজিকও আমরা বলতে পারি যে আসিয়ান স্ট্র্যাটেজিকে যেরকম যে আমার এই বিএনপি গভর্নমেন্টের একটা ফিলোসফি বা ফরেন পলিসি ডিকটাম হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, মানে প্রায়োরিটি অবজেক্টিভস বাংলাদেশকে আগে করা। তো এটার সাথে সাথে একটা ইন্টারলিঙ্কেজও আছে যে উই আর পারসুইং আ ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, এবং আমাদের ফরেন মিনিস্টারও বলেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট উইল ডিসাইড কোথায় যাবে বা কখন যাবে, কিভাবে যাবে, এবং প্রায়োরিটি সেটিংসটা কি হবে। এটা তো একটা দিক আছেই। তারপরে আমরা দেখতেছি যে আমিও তো অ্যাম্বাসেডর ছিলাম, যে ডিফেন্সের সময়ও আমাদের একটা বেশ একটা ভালো একটা কোঅপারেশন ছিল। আমাদের ডিফেন্স আর্মামেন্টস তারপরে এগুলা আমাদের চায়নার থেকেই সরবরাহকৃত। তো এগুলার একটা রিফারবিশিং, রিসাপ্লাই, রিআর্মামেন্ট, আবার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের কথাও বলা হচ্ছে যে, সুতরাং এগুলার ব্যাপারে আমরা অবশ্যই হয়তো আলোচনায় আসবে। এবং আমি যখন ছিলাম 2019 to 2021, আমরা কোভিডের সময় ছিলাম, তখন আমি দেখেছি যে চায়নার যে সক্ষমতা আছে, যে সাপ্লাই চেনের প্রতি তাদের যে একটা আস্থা, এবং পৃথিবী তো অনেক সময় প্রথমার্ধে তো অনেক সময় বিকল বা বিফল হয়ে গিয়েছিল যে এই সাপ্লাই চেনের অভাবে। তো আস্তে আস্তে এটা ঘুরে দাঁড়িয়েছে চায়নার জন্যই। রিনিউয়েবল এনার্জিতেও তারা একটা বিরাট একটা রোল প্লে করছে, ওয়েস্ট থেকে এনার্জিতে ইয়ে করা, রিভার ম্যানেজমেন্ট, তিস্তা, পদ্মা বহুমুখী, পদ্মা বহুমুখী বা রিভার ম্যানেজমেন্ট। তবে আমি যেটা ফিল করি যে অবশ্যই মানে ইন্ডিয়ার সাথে আমাদের ডিপ্লোম্যাটিক্যালি এঙ্গেজ করতে হবে, কেননা এই রিভারটা তো ধরেন 54টা যেটা রিভার, সেটা তো ইন্ডিয়া হয়ে আসে। তো আনটিল আনলেস উই হ্যাভ ওই যে ড্রাই সিজন বা লিন সিজনের যে ফ্লোটা, সেটা যদি আমরা এনহ্যান্স না করতে পারি, তাহলে ইট মাইট হ্যাভ বিন ডিফিকাল্ট আর কি। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমি ব্যক্তিগতভাবে যে ইন্ডিয়া হ্যাজ দ্য ক্যাপাসিটি টু গিভ দ্য ওয়াটার, কিন্তু ওই যেটা তারা বলে যে আমাদের এনাফ ওয়াটার নাই, তো সেটা কি অল আ ম্যাটার অফ, আমার বিশ্বাস যে ম্যানেজমেন্টের একটা ব্যাপার। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু আবার কামরুল হাসান মিলন ভাই আপনার কাছে আসতে চাই। এই যে 6 জেলায় সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত, সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে ছিল, আপনি জানেন একদম 5 আগস্টের পর থেকে। আমরা মাঝখানে গোপালগঞ্জের কিছু পরিস্থিতি দেখেছি, চট্টগ্রামের কিছু সিচুয়েশন দেখলাম। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেটি মোশাররফ ভাই বলছিলেন যে রাজনীতিকে সবসময় রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়, ফলে এই যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি ইন্টারিমের সময় উঠেছিল, সেটিতে আপনার দলের সক্রিয় অবস্থান ছিল, বিএনপি তখন সক্রিয় ছিল না, যদি এখন পার্লামেন্টের সিদ্ধান্ত। ফলে আপনারা সেই নীতিতেই বিশ্বাস করেন কিনা যে এভাবেই নিষিদ্ধ করে রাখা হবে, নাকি আপনি রাজনীতি করতে দিয়ে ভোটের মাঠে আদর্শিকভাবে অন্য একটি প্রতিপক্ষকে হারাতে চান?
আচ্ছা দেখুন, আমার মনে হয় যে আইন শৃঙ্খলার বিষয়ে যদি আমরা বলি, 100 দিনে এই সরকার শুধুমাত্র ওই আওয়ামী লীগ নিয়ে চিন্তা করলে আসলে হবে না, বরং 100 দিনে প্রায় 605 জনের পাঁচটা হত্যাকাণ্ড ঘটেছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। তো এইখানে তো আওয়ামী লীগ আসে নাই আসলে। তার মানে আপনি বলছেন ওভারঅল আইন হ্যাঁ, শৃঙ্খলা overall পরিস্থিতি। কদিন পূর্বে একদিন হলো, গতকালই তো গাইবান্ধায় শিবিরের ছেলেকে হত্যা করা হলো। এর ফটিকছড়িতে এর আগের ঘটনা ঘটলো, অনেক ঘটনা আপনার সবাই দেশবাসী জানে। তো এটা প্রধানমন্ত্রী তো অবশ্যই যা দেখি ওনার বক্তৃতা, ওনার কথা, সেগুলোর মাধ্যমে তো জনগণ আস্থায় নিতে চায়, কিন্তু ওনার কথার সাথে তো বাস্তবতার মিল নেই। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যেইভাবে এটাকে হ্যান্ডেল করা দরকার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপেই আমার দৃষ্টিতে ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে। আর এটা আওয়ামী লীগ এখানে কোনো প্রবলেম আমি দেখি না। এটা সংসদে একটা সিদ্ধান্ত হয়েছে, আইন হয়েছে তাদের। আর মূলত তো এই দেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে ওইভাবে যদি আপনি বলেন, কারণ জনগণের কাছে এতই ঘৃণিত যে একটা নাম মানুষ বলা বলি করে যে আওয়ামী লীগ না মানুষ, এরকম বলা বলিও মানে করেছে। তো কারণ রিসেন্ট ঘটনা তো একেবারে চোখের সামনে, যে কারণে জনগণের সামনে তারা সরাসরি আসতে পারবে কিনা, সরাসরি কথা বলতে পারবে কিনা, এই পরিবেশ কিন্তু এখনো তাদের মাঝে তৈরি হয়নি। তবে হ্যাঁ, কিন্তু অবশ্যই এই যে এই 4 মাসের বয়সে একটা সরকারের সময় 605টি হত্যাকাণ্ড, এইটা কেন হচ্ছে বলে মনে হয়? কারণ একটা নির্বাচিত সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায়, শক্তিশালী একটা বিরোধী দল আছে, পার্লামেন্ট ভাইব্রেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী এত স্মার্ট এবং এত ক্ষমতায়িত স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মতো খুব কম পেয়েছে, তারপরেও কেন এরকম হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি অন্য কাজে ব্যস্ত কিনা, অথবা ওনারা যা বলেন মুখে সেটা বাস্তবে ওনার প্রয়োগ করেন কিনা, সেটাই তো জনগণের মাঝে এখন প্রশ্ন। কারণ দেখা যাচ্ছে যে শুরু থেকেই আসলে আইন শৃঙ্খলাকে যেভাবে নিয়ন্ত্রণ করার কথা ছিল ওনারা কিন্তু আসলে পারেন নাই, এবং এখনও পারছেন না। মূল কারণ এটা সরকার বলতে পারবে। তবে এক্ষেত্রে যেটা আমি বলবো সুস্পষ্টভাবে, এখানে সৎ এবং দক্ষ অফিসারদেরকে এখনও ওএসডি করা হচ্ছে, এবং পূর্বে যারা ওএসডি ছিল এই 17 বছর, তারাও এখনও ওএসডি হচ্ছে। এটাও একটা কারণ হইতে পারে। এবং এই ক্ষেত্রে সরকার যদি এখানে সততা, দক্ষতার ভিত্তিতে পুলিশ প্রশাসনকে ঢেলে না আসা যায়, তাহলে তো অবশ্যই এরকম বারবার ঘুরে ফিরে আসবে। কারণ ওই ভূত যদি থাকে, এখন তাদের ওই 17 বছরে যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে, তাদের পুলিশ বাহিনীর মাধ্যমেই তো ম্যাক্সিমাম, পুলিশ বাহিনীর নেতৃত্বই তো তারা দিচ্ছে। মোশাররফ ভাই, এই যে ধরেন একটা নির্বাচিত সরকার, নিয়মিত সরকার, জনসমর্থিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আইন শৃঙ্খলা মোকাবেলায় আলাদাভাবে কিছু জেলায় সেনা মোতায়েন, এটা নির্বাহী বিভাগ, সরকারের নির্বাহী বিভাগের দুর্বলতা প্রকাশ পায় কিনা? এবং আপনার পার্লামেন্টের কলিগ যেটা বলছিলেন যে এই যে হত্যাকাণ্ড, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা বিরোধী পক্ষ থেকে বরাবরই করা হচ্ছে, সেইটার কি জবাব দেবেন? না, এখানে আপনাকে একটা বাস্তবতার নিরিখে কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে পরিস্থিতি। আপনি দেখবেন যে একটা ফ্যাসিস্ট সরকার 15টি বছর দেশ শাসন করেছে, এবং আমরা কিন্তু আপনাদের এই টকশোগুলো তো আমরা বারবার বলার চেষ্টা করেছি যে মিনিমাম 4-5টা টায়ার তারা তৈরি করেছে প্রশাসনে। এবং আপনি যদি বাংলাদেশে যেখানে আমাদের নিয়োগের তো আমাদের পিএসসি, আপনি দেখবেন কত মুখরোচক আলোচনা আছে কীভাবে দলীয় আমি এমনও ঘটনা জানি যে একটা ছেলে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছে বিসিএস পরীক্ষায়, তৎকালীন সময় একটা পুলিশ ভেরিফিকেশন বলে একটা বিষয় আছে, কিন্তু দেখা গেল ওর 14 গোষ্ঠী যদি আওয়ামী লীগ ঘরানার না হয় তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। অর্থাৎ ব্লাড টেস্ট করে করে আওয়ামী লীগ ঘরানার লোকগুলিকে ওই সময় চাকরিতে পদায়ন করা হয়েছে। আপনারা কি রাতারাতি 4 মাসে কি তারা বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে? না, কিন্তু আপনি অন্তর্বর্তী সরকারের সময় তাহলে কিভাবে তারা নিয়ন্ত্রণ পারে নাই তো? অন্তর্বর্তী সরকারের সময় আপনি দেখবেন মব কালচার ছিল মারাত্মকভাবে আমার সমাজে, পুলিশের মোরাল মনোবল শূন্যের কোঠায় চলে গিয়েছিল। এখন আপনি দেখেন এই 4 মাস তো খুব একটা বেশি সময় না, এর মধ্যে কিন্তু মব কালচার মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। পুলিশের এই যে মেন্টাল বুস্ট আপ কিন্তু অনেকটা ফিরে এসেছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে কথাটি আমাদের মাননীয় বিষয় বলেছে যে পুলিশ এখন অনেক জায়গায়, হ্যাঁ আমাদেরকে তো আমি যত অনেক প্রশাসনিকভাবে অনেক কিছু জানি যে এখন যদি আপনি ইউনো দেন,
একটা নর্মাল, আমি একটা এক্সাম্পল বলি, সারা বাংলাদেশ আওয়ামী লীগের বিসিএস স্যার আপনি কোনো ইউনো পাবেন না, না ইউনো তো পাওয়ার কথা না। আপনি এসপি যদি দেন তাদের কাছে পাবেন, আপনি ডিআইজি যদি দেন ওই কিন্তু না, এই যে মোশাররফ ভাই, বিএনপির না, আমি- অভ্যন্তরীণ দ্বন্দ্বে যারা মারা গেল সেটা তো আর প্রশাসনের এটা কয়জন দায় না। মারা গেছে? একজনও যদি হয়, আপনি বাংলাদেশে আমাদের সমাজটা তো নানা ভাবে বিভক্ত। আপনি সবকিছু যে রাজনৈতিক কারণে হয় এটা অনেক তো পারিবারিক কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে। অর্থনৈতিক কারণে হতে পারে, অনেক সময় এই যে আপনার কিশোর গ্যাং, এখানে কোনো রাজনীতির কোনো আইডিওলজি আছে? এখানে রাজনীতির কোনো গন্ধ আছে? তো যে কারণেই হোক, না, আমি এটা Murder তো murder। আপনি অস্বীকার করি না। তারপর আপনি দেখবেন কিশোর গ্যাংদেরকে লালন পালন করে কে? এই সরকার ব্যবস্থা নিচ্ছে তো। আচ্ছা। এটা নানা ক্ষেত্রে হয় এটা, আপনি দেখেন এই মানে যে আপনি দেখেন, কালকেই আমি একজন দেখেন এমপি সাহেবের ছেলেকে অ্যারেস্ট করা হলো, আজকে সে মুক্ত হলো। না, এখন এখানে আপনি দেখবেন একটা, এইটাকে আপনাকে কিন্তু বাহবা দিতে হবে। একজন ক্ষমতাসীন দলের এমপির ছেলে এবং যিনি আবার একটা অঙ্গ সংগঠনের সে নেতৃত্বে আছে, জি। তাকে অ্যারেস্ট করে এটাকে অন্যান্য গভর্নমেন্টের সব আপনি দেখেছেন করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, যে অভিযোগগুলি তার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে সেগুলি যাচাই বাছাই করা হয়েছে, তারপর তাকে শর্ত সাপেক্ষে মুসলেকা দিয়ে মুক্তি দেওয়া আছে। আপনাকে তো আমার মনে হয় যে বিরোধী দলের পক্ষ থেকে এখানে অভিনন্দন জানানো উচিত ছিল। আর আওয়ামী লীগের আমলে এটা আমরা আওয়ামী লীগের মধ্যে যে প্রকাশ্যে বিরোধী দলের মিছিলে গুলি আওয়ামী করেছে, লীগের সাথে মিলালে তো হবে না। না, আমি বলছি যে আওয়ামী লীগ এটা তো তো- বাংলাদেশ, আপনি রাতারাতি তো আমি এখানে আমি চন্দ্র থেকে লোক নিয়ে আসতে পারবো না, বরং আপনি দেখবেন সরকারের সেই সদিচ্ছা আছে কিনা। জি, আমি একটা বিরতি নিয়ে অ্যাম্বাসেডর মাহবুব, এই প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে আমাদের অন্যান্য উন্নয়ন অংশীদার যারা বা আমাদের বন্ধুরাষ্ট্র যাদেরকে বলি, প্রতিবেশী বা দূরবর্তী, প্রাচ্য বা পাশ্চাত্য, তাদের সাথে সরকারের কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো শঙ্কা আছে কিনা, অথবা তারা আমাদেরকে ভুল বুঝতে পারেন কিনা? প্রধানমন্ত্রীর চীন সফর, বিশেষ করে অ্যাম্বাসেডর মাহবুব, এই প্রথম যাওয়াটা চীনে যাওয়া, সেইটা নিয়ে অন্য উন্নয়ন অংশীদার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে বাংলাদেশের কূটনীতিতে যুক্তরাষ্ট্র চীন ভারত, যুক্তরাষ্ট্র রাশিয়া, এই যে পরাশক্তিগুলো, তাদের সঙ্গে আমাদেরকে এক ধরনের ব্যালেন্স করে চলতে হয় নানা কারণে। আমরা এখন ওদিকে একেবারে হেলে পড়তে পারি না। ফলে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অন্যদের এক ধরনের মাথা ব্যথা হতে পারে কিনা, বা তারা কোনো ভুল বার্তা পেতে পারে কিনা, এবং পেলে সেক্ষেত্রে সরকার সেটি কিভাবে সামাল দেবে? আচ্ছা, না আমি এটা ব্যক্তিগতভাবে এবং পড়াশোনার মাধ্যমে দেখেছি যে এটা আসলে কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে না। এটাতে ধরেন যেটা আমেরিকার সাথে চায়নার যেটা প্রথাগতভাবে যেই একটা কম্পিটিশন, তো এখন তো দুইটাই তো নিউক্লিয়ার পাওয়ার, যেটা আমার ব্যক্তিগত মতামত। এখন ইকোনমিক ডমিনেশন, সুপ্রিমেসি, আর স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড স্পেস, এগুলা ধরনেরই। আর এখন তো আর সেই ব্যালেন্স অফ পাওয়ারের কনসেপ্টটা নাই যে দুইটা দল, এবং এখন তো মাল্টিপোলার হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে। সুতরাং এটা গ্লোবালাইজড ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। সুতরাং আর আমেরিকানসরাও অন রেকর্ড আছে, যেরকম প্রশ্ন করা হয়েছিল যে ইন্ডো প্যাসিফিক সম্পর্কে মানে কি, মানে বাংলাদেশ কি জয়েন করবে বলে, এটা তো বাংলাদেশের নিজস্ব একটা স্বাধীন দেশ হিসাবে তারা ডিসিশন নিবে আর কি। তো এটাই আর কি বাংলাদেশ। আর আপনি দেখেন যে এই বিএনপি সবসময় যেটা বলছে যে সর্বাগ্রে বাংলাদেশ, সেটা তো ইঙ্গিত দিচ্ছে যে জিয়া রহমান সাহেবের যেই পলিসি, যে ব্যালেন্স পলিসি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি, এবং সেখানে ধরেন ওই যে সার্ক যেটা করলো, সার্ককে তো একটা ধরেন একটা কাউন্টার পয়েস, মানে আপনি যখন একটা মাল্টিল্যাটারাল ফ্রেমওয়ার্কে অপারেট করেন তখন তো অলরেডি দেখা যায় যে মানে কোনো একটা বিশেষ পার্টিকুলার দেশ বড় হোক আর যাই হোক সেইভাবে ইয়ে করতে পারে না। হ্যাঁ, তো সুতরাং এখানে ছোট বা স্মলার কান্ট্রিজগুলোরও একটা ভোট, মানে ইউএন সিস্টেমের যেটা হয়। তো সুতরাং বাংলাদেশ তো এটাতে মাল্টিল্যাটারালিজম। কিন্তু ধরেন আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গেও আছি, আমরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গেও আছি, এবং ফরেন সেক্রেটারি যেটা বললেন শি জিনপিং এর গ্লোবাল 4টা যে উদ্যোগ, যদিও সেগুলো এখনো খুব প্রমিনেন্ট না, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অন্তত বাংলাদেশ এবার যাচ্ছে, গ্লোবাল সিকিউরিটি একটা ইনিশিয়েটিভ আছে, গ্লোবাল সিভিলাইজেশন, সেগুলো তো যদি আমরা যাই, মানে অনেক জায়গায় আমরা সম্পৃক্ত হতে গিয়ে আমাদের ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে সবাই যে গুরুত্ব দিচ্ছে সেটা সামাল দিতে পারবো কিনা। না, এখন ধরেন দেখেন আমরা কিন্তু খুব যতটুকু আমি জানি যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে আমরা বোধহয় যাচ্ছি, মানে ইনিশিয়েটিভ। বাট এটা আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে এটা কিন্তু ইউএন সেক্রেটারি
সেক্রেটারি জেনারেল হি হ্যাজ সাপোর্টেড ইট। কেন সাপোর্ট করেছে? যে এটাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে 2030-র মধ্যে, মানে সাস্টেনেবল গোল টার্গেটসগুলো অ্যাচিভ করার জন্য এটা খুবই দরকার। মানে আর শি জিনপিংও বলছে যে শেয়ার্ড ভিশন, শেয়ার্ড প্রসপারিটি, প্রত্যেকটা আমরা একসাথে আমরা এগিয়ে যাব। তো সুতরাং জিডিআইতে বোধহয় খুব সম্ভবতই করবে, কিন্তু ওগুলা সম্পর্কে এখনো কোনো ডিসিশন হয় নাই, যেরকম সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, তারপরে সিকিউরিটি ইনিশিয়েটিভ, আমি যতটুকু আমি জানি। তো সুতরাং বাংলাদেশ ইজ অলওয়েজ পারসিউইং মানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা পলিসি, এবং ইন্ডো প্যাসিফিক তো সাথে বিআরআই এর যে দ্বন্দ্বটা তো আছেই। তো আমরা যেটা করেছি যে মানে বিআরআই যেটা, সেটা তো আমিও ছিলাম চায়নাতে, এটা বেসিক্যালি একটা ইকোনমিক একটা থ্রাস্ট। অবশ্যই এটা শি জিনপিংয়ের ইনিশিয়েটিভে এটা করা হয়েছে, আমরা ফর্মালি জয়েনও করেছি বিআরআইতে, বাট এটাতে ধরেন ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে, ইন্টিগ্রেশন, তারপরে পিপল টু পিপল কন্ট্যাক্ট, তারপর ইনফ্রাস্ট্রাকচার, তো এগুলাতে তো আমরা বেনিফিশিয়ারি হয়েছি, এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো হয়েছে। কিন্তু আর আমাদের তো এমনি রেকর্ডও ভালো, যেহেতু অনেকে বলে এটা আমরা ডেড ট্র্যাপের দিকে চলে যাচ্ছি কিনা, আবার বাংলাদেশ সোফার সো গুড, আমরা মোটামুটি রিপেমেন্ট করেছি। ছোট্ট করে একটু বলবেন কিনা মাহবুব ভাই, আপনি 2016 সালে সম্ভবত শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় যে $27 বিলিয়ন ঋণ সহায়তা, সেটির ভিতরে আমরা মোরলেস এখন পর্যন্ত গত 10 বছরে $7 বিলিয়ন মতো অর্থ ছাড় করতে পেরেছি। তার মানে ঘোষণা দিলেও বা প্রকল্প নিলেও সেটি যে বাস্তবায়ন হয় সেটি ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে এবার কি হতে পারে? এবার মানে ডেফিনেটলি আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট তো আমরা চাবই, হয়তো মানে একটা প্রজেক্ট সাপোর্ট চাবো, এবং আমি ডিটেল তো জানি না, ইআরডি বোধহয় এগুলা প্ল্যান করেছে। তবে ইআরডিও এখন ধরেন যেটা প্ল্যান আমাদের বর্তমান গভর্নমেন্টে, ডাইভার্সিফাই করা পোর্টফোলিওটা, বিভিন্ন ডোনর বা ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে করা, মানে একটা ন্যারোনেস না করে এটা ডাইভার্সিফাই করা। আর আরেকটা ধরেন যেটা ফিল করছে ফ্রম দ্য গভর্নমেন্টাল সাইড, যে এই আমাদের ইন্টারেস্ট রেটগুলোকে যদি কোনোভাবে একটু রিনেগোশিয়েট করা যায়, যে এইগুলা তো ধরেন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্টারেস্ট রেট তার চেয়ে একটু বেশি, মানে না চাইনিজ একটু 2% একটু বেশি আছে, এবং ডেভেলপমেন্টের আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকেরটা একটু কম। তো এগুলো আবার যেগুলো করেছে সেগুলার রিনেগোশিয়েট করে যদি একটু লোনটার ইন্টারেস্ট রেটটা কমানো যায়, তাহলে বাংলাদেশের স্বার্থের জন্য ভালো হবে। জি জি। মোশাররফ ভাই, আপনি জানেন যে গাইবান্ধার শাখাটার বোনারপাড়া ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে কালকে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন যে বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে, এটি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশছাড়া করা হবে বা দেশছাড়া করবে জনগণ। ফলে এগুলো কি কেবলই পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখছেন? এবং তিনি উদাহরণ হিসেবে আমি শুনছিলাম বলছিলেন যে শিবিরকে নিষিদ্ধ করার পর 1 মাস আওয়ামী লীগ টিকতে পারে নাই, ফলে এই খুনের রাজনীতি এবং দেশছাড়া করার হুমকি, এবং জামাত বা শিবির আপনাদের দীর্ঘদিনের রাজপথের অ্যালায়েন্স। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা রেটরিক, পলিটিক্যাল রেটরিক। কারণ বা একটা দল বা বিএনপির মতো একটা দল, যেটা জনসম্পৃক্ত একটি দল, যারা এবারও এই নির্বাচনও জনগণের রায় নিয়ে 2/3 মেজরিটি নিয়ে কিন্তু ক্ষমতায় আছে, তাদেরকে আপনি একেবারে নিঃশেষ করে দেবেন, এটা কোনোভাবেই সম্ভব না। বরং হ্যাঁ, আমরা কোনো খুনের রাজনীতি অথবা কোনো অপরাধের রাজনীতি কোনো প্রশ্রয় বিএনপি দেয় কিনা, এটি হলো দেখার বিষয়। একটা হত্যাকাণ্ড হয়েছে, নিশ্চয়ই আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেখানে সরকার কিন্তু এবার আপনি দেখবেন 0 টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। এবং আপনি দেখবেন আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, আমি আপনারাও নিশ্চয়ই গণমাধ্যমমূলক আপনারা জানেন যে ক্ষমতায় কে, এটা আমাদের বাংলাদেশের মানুষ বোঝে কিনা, এটার সন্দেহ আছে। ক্ষমতায় বিএনপি, সেই প্রভাব প্রতিপত্তি বা সেই উত্তাপ কি বাংলাদেশে আছে? কোথাও নাই।
অর্থাৎ সরকার এমন নিরপেক্ষভাবে দেশটা পরিচালনা করছে, তার দলকেও কোথাও অন্যায় করার মতো, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করার মতো এরকম পরিবেশ কোথাও নেই। বরাদ্দের ক্ষেত্রে কিন্তু আবার এটা নিরপেক্ষ কোথাও নেই। আপনি দেখবেন, একটা উদাহরণ আপনি বলতে পারেন। হ্যাঁ, যদি ওখানে কি কারণে গাইবান্ধা এই ঘটনা ঘটেছে সেইটা হয়তো ওখানের যদি আমি ডিটেল জানি না, হয়তো ওইটা তারপর হয়তো মূল্যায়ন করা যাবে যে আসলে কেন এই ঘটনা, এটা কি ইন্ডিভিজুয়াল। কিন্তু যে ঘটনাই ঘটুক একজনকে মেরে ফেলতে হবে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। আপনি দেখেন, আমি একটু বলি, এখানে মিলন সাহেব আছেন, তাদের ময়মনসিংহ ওই অঞ্চলে আমরা একটা যেটা সংসদে শুনেছিলাম এবং ওনারাও প্রশংসা করেছে, একজন এমপি যাচ্ছে, তার গাড়ির উপর হামলা হয়েছে। সেটা সুনির্দিষ্টভাবে যখন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। তো সুতরাং এটা আমরা তো কোথাও ছাড় দিচ্ছি না কাউকে, অপরাধীকে আপনি অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। এবং সেটা আপনার সরকার করছে। আমার সরকার, আমি এর জন্যই বললাম আপনি যে উত্তাপ লক্ষ্য করে না, কারণ আমরা তো যাই কোথাও বাংলাদেশে আগে সরকারি দলের তো আলাদা একটা ভাব থাকে। কোথাও আপনি বাংলাদেশে দেখবেন, ঢাকা শহরে আপনি থাকেন, দেখেন তো কোথাও এরকম আছে কি? আমি তো দেখি না। কামরুল হাসান মিলন বরং ভাই, আমাদের নেতাকর্মীরা যদি আমাদের ফেসবুকে স্ট্যাটাস অত অন্যগুলি দেখেন, তাইলে আপনি বুঝবেন যে তাদের মধ্যে কতটুকু ক্ষোভ কাজ করে। কামরুল হাসান মিলন, তাহলে তো খুবই আদর্শিক একটা অবস্থায় আছে দেশ। মানে মোশাররফ ভাই যেমনটা বলছিলেন যে কোথাও কে ক্ষমতায় সেটি বোঝা যাচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে একটা হত্যাকাণ্ড হয়েছে, একজন ছাত্রনেতা মারা গেছে, কিন্তু তার সঙ্গে বিএনপির মতো একটা বড় অ্যালায়েন্স, যারা দীর্ঘদিন জামাতকে এক ধরনের একসঙ্গে ছিল, এবং কেউ কেউ এটিও বলেন যে বিএনপির আশ্রয় দিয়েছে বিপদের সময়। আপনারা একসঙ্গে এর আগেও সরকার গঠন করেছেন, ফলে তাদেরকে দেশ ছাড়া করা হবে, এটা যখন ছাত্র শিবিরের সভাপতি বলে, তখন সেই বক্তব্যকে খুব হালকা করে নেওয়ার সুযোগ আছে কিনা? না, তার পূর্বে যদি বলি, আসলে এই ক্ষেত্রে মোশাররফ ভাই যেটা বললেন যে উত্তাপ নাই, তাহলে ওই একটু আগে কিন্তু কথাটা হলো, আপনি বললেন যে একজন এমপির ছেলেকে গ্রেফতার করা হলো, সেটা অপরাধের কারণে, এটা রাজনীতি না তো। সেটা কিন্তু ক্ষমতার অপব্যবহার বলি বা তার দাপট, হ্যাঁ, বা তার অপরাধ। তো এইগুলো কিন্তু একটা দুইটা আমরা দেখছি যেগুলো আইনের চোখে আসছে বা মিডিয়ায় আসছে, এর বাইরে কিন্তু অসংখ্য ঘটনা কিন্তু আছে। ওই যে এমপির গাড়িতে হামলা, ওই হান্নান মাসুদ কয়দিন 2 দিনই বলেছে সংসদে যে তাকে হুমকি দেওয়া হয়, তার এলাকায় যেতে দেওয়া হয় না, এরকম নানান ঘটনা কিন্তু আছে। এই যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, আপনি হলে কি করতেন? না, নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলে, আপনাদেরও এরকম মানে বিপরীত কথাও আছে। হ্যাঁ, যেমন ওই যে আজকে সংসদে যেটা বলা হলো যে আমাদেরকে নিশ্চিহ্ন করা হবে, হ্যাঁ, নিষিদ্ধ করা হবে। তো নিষিদ্ধ যারা করছে তারা তো দেশে নাই, হ্যাঁ, নিষিদ্ধ করে কিন্তু দেশে থাকা যায় না, এটাই স্বাভাবিক। তো আমরা মনে করি যে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, ঐক্যবদ্ধ জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না, কিন্তু মিলন ভাই, পলিটিক্যাল রেটরিক, রাজনীতির ভাষা, রাজনীতিতে হত্যাকাণ্ড, এই যে দেশ ছাড়া করা হবে, এই কোনো কিছু একটা পরিবর্তনের স্বপ্ন তো মানুষ দেখেছিল 5 আগস্টের পরে, সেইটা 4 মাসের মাথায় এরকম জায়গায় যাবে? মানে এটা নির্ভর করে আসলে সরকারের উপর, পুরোটাই সরকারের, অবশ্যই সরকারের উপর। এখানে সরকার কতটুকু দেশকে সামাল দিতে পারছে, কতটুকু স্বাভাবিকভাবে। এখানে একটা একজন সংসদ সদস্যের গাড়িতে হামলা হবে কেন, এই প্রশ্নটা করা দরকার। কারণ একজন সংসদ সদস্য সে যে দলেরই হোক, আমরা দেখেছি যে স্বতন্ত্র ইলেকশনে পাশ করেছে ওনাদের দলেরই স্বতন্ত্র, তারপরেও তাদেরকে এলাকায় যেতে দেওয়া হয় না। অনেক সময় মন্ত্রীর সফর সঙ্গী হতে পারে না, মন্ত্রী ওই এলাকায় সফর করলে ওই সংসদ সদস্যকে রাখা হয় না। তো এটা কোন ধরনের রাজনীতি? আবার সেই পূর্বের রাজনীতি ফিরতে চায় বিএনপি, তাহলে তো নানান ঘটনাই ঘুরে ফিরে আসবে। জি, জামাতের রাজনীতি নিষিদ্ধের আলোচনা আজকে সংসদে আবার নতুন করে তুলেছেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম। তিনি মূলত যেটি বলার চেষ্টা করেছেন জাতীয় সংসদে, যে যারা 71-এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টের মতো নিষিদ্ধ করা হোক। এই আলোচনা হঠাৎ করে কেন আবারও সংসদে আসছে মোশাররফ ভাই? এটি কি জামাতকে মানে কার্যকর বিরোধী দল হিসেবে দেখানোর কোনো একটা উদ্যোগ, নাকি এটি সংসদকে প্রাণবন্ত করা,
বিরোধিতাপূর্ণ করা সেজন্য, নাকি এটি বিএনপি আসলে মিন করে, সেই প্রসঙ্গে কথা বলবো আমরা। জামাতের রাজনীতি নিষিদ্ধে আলোচনা কেন আসলে বড় সমস্যা? না, এটা আপনি যেটা ইন্ডিভিজুয়াল একজন সংসদ সদস্য বক্তব্য রেখেছে, এর সাথে দলের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। কারণ ব্যক্তিগত এক একটা এলাকার কিন্তু এক একটা ইকুয়েশন কাজ করে। আপনার ওখানে পরিবেশ একটা, কোন দলের প্রভাব কতটুকু, অথবা কোন দল, সমীকরণ না ভোটের সমীকরণ আছে। এটা আমি মনে করি না যে এটা একটা সম্মিলিত দলের কোনো সিদ্ধান্ত, এটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত সম্পর্ক হতে পারে। তবে আমরা মনে করি বাংলাদেশটা কিন্তু আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি 5ই আগস্টের পর, যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। এবং যেখানে আমাদের অ্যাম্বাসেডার সে সঠিক বলেছে যে আমাদের বক্তব্য হলো কি, সবার আগে বাংলাদেশ। তো এই বাংলাদেশ কিন্তু নানা সংকটে আছে, আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের কর্মসংস্থানের সংকট, আজকে এই যে বাংলাদেশে বিদ্যুৎ সংকট, আজকে আমাদের জ্বালানির সংকট, বাংলাদেশ সবচেয়ে কি আমি দেখেছি এখানে এমপি সাহেব আছেন 300 এমপি বক্তব্য রেখেছে, একটা অ্যাড্রেস করেছে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ, সেটা স্বাস্থ্যসেবা আমাদের চরম বিশৃঙ্খল অবস্থা। তো এই সকল উত্তরণের জন্য শিক্ষা নিয়েও সংকট আছে। শিক্ষা নিয়ে এই সকল উত্তরণ করতে হলে আমাদেরকে কিন্তু সবাইকে দায়িত্বশীল হতে হবে। রাজনীতি থাকবে, রাজনীতি বিমুক্ত করে আপনার সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না, কিন্তু তারপরও আমাকে দেশের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, যে কমিটমেন্টগুলি আমরা করেছিলাম, সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। না হয় জনগণ আজকে যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, এই জনগণ তো আর চেঞ্জ হয় নাই, হয়তো সময় দিচ্ছে যে আমরা কি করি। সুতরাং আমাদের নিজেদেরকেও কিন্তু অনুধাবন করতে হবে। জনগণের পালসটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদেরকেও কিন্তু হয়তো একসময় চরম পরিণতি ভোগ করতে হতে পারে। অধ্যক্ষ কামরুল হাসান মিলন, এই জামাতের নিষিদ্ধের আলোচনা সংসদে আজকে প্রথম তা না, এর আগেও কেউ করেছেন, ফলে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের যে অবস্থান সেটি সংসদে স্পষ্ট করলে কি হয়? এবং আপনারা এই প্রজন্মের যারা জামাত করেন তাদের অনেকে এই মুক্তিযুদ্ধের সময় হয়তো ছিলেনও না, ফলে আগের প্রজন্মের সেই দায় আপনারা কেন বহন করেন, বা সেটি কেন রাজনীতিতে বিতর্কের একটা খোরাক যোগায় এখন? ধন্যবাদ আপনাকে। আসলে এই ক্ষেত্রে আর কত স্পষ্ট করা হবে, আমি তো এটা আসলে জানতে চাই আপনার কাছে। এই পর্যন্ত প্রফেসর গোলাম আজম সাহেব বায়তুল মোকাররম উত্তর গেটে উনি স্পষ্ট করেছেন, ওনার বক্তৃতায়, ওনার অনেক লিটারেচার বই পুস্তকে উনি স্পষ্ট করেছেন। আমাদের সর্বশেষ আমাদের আমিরি জামাত বর্তমান বিরোধী দলীয় নেতা, উনি স্পষ্ট করে বলেছেন এইসব ক্ষেত্রে। তা আমরা মনে করি যে এটা আসলেই এমন একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এই জাতিকে বিভক্ত করা, এই জাতিকে পেছন দিকে টেনে ধরে রাখা। কারণ 55 বছর আগের সেই ঘটনাগুলো এখন আপনি বললেন যে আমরা যারা এখন রাজনীতি করি, আমরা যারা এখানে সংসদে আছি, এখানে অনেক সংসদ সদস্য আছেন আমাদের এখানে মুক্তিযোদ্ধা। তারপরে আমাদের আমিরে জামাত সহ অনেকেরই ফ্যামিলিতে অনেক মুক্তিযোদ্ধা আছে। আমার মামাও একজন মুক্তিযোদ্ধা, বর্তমানে জীবিত আছেন। অতএব আমরা এটা ওন করি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই দেশের ইতিহাস, মানে ঐতিহ্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য জামাত ইসলামী রাজনীতি, জামাত দল হিসেবে রাজনীতি করে, দল হিসেবে স্বীকৃত এবং স্বীকার করে রাজনীতি করে। এই দেশের সংবিধান, এই দেশের সংবিধানের আলোকে আমরা সবকিছু জন্য আপনি আনুষ্ঠানিকভাবে তাহলে দুঃখিত। 71-এর ভূমিকার জন্য যে বক্তৃতা আমাদের আমিরে জামাত দিয়েছেন, এরপরে তো আসলে আর কিছু, উনি সবার, এবং 47 থেকে শুরু করে 71 এই পর্যন্ত যারা কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে আমরা এই জন্য ক্ষমা প্রার্থী। এটা আমিরে জামাত স্পষ্ট করেছেন। এরপরে বারবার এটা কেন আনা হয়, এটার একটা উদ্দেশ্য আছে। বারবার এই জন্য আনা হয় যে এই দেশকে অস্থিতিশীল করতে চায় একটা পক্ষ, এবং আমরা মনে করি যারা এই সংসদে বারবার এটা নিয়ে আসছে তারা তাদের ক্রীড়নক হিসেবে ভূমিকা রাখছে কিনা, এটাই তো প্রশ্ন। জি অ্যাম্বাসেডর মাহবুব, আপনি চীন সফর প্রসঙ্গে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, চীনে বাংলাদেশের বিডিআর অফিস খুলছে, আজকে অর্থমন্ত্রী দুটো কথা বলেছেন। সেটা হচ্ছে যে IMF এর অর্থ ছাড়াও দেশ চলতে পারে, এটি একটি বক্তব্য, এবং তিনি বলছেন তদবির ছাড়া ব্যবসা করার নিশ্চয়তা দিতে চায় সরকার। তার মানে ব্যবসা করতে গেলে তদবির লাগে, তদবিরের সঙ্গে কমিশন, মানে সুসম্পর্ক বলি, এক ধরনের অর্থনৈতিক লেনদেন বলি, এই তদবির ছাড়া ব্যবসা করার নিশ্চয়তাকে আসলে আমরা দিতে পারছি বিদেশিদেরকে অথবা দেশি ব্যবসায়ীদেরকে? আচ্ছা, এখানে ধরেন যেটা মানে আমার ব্যক্তিগত মতামত, যে IMF তো সুনির্দিষ্ট একটা কাজের জন্য করেছে, একটা UN-এর একটা সিস্টেম,
এবং এটা ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টস, তারপর এই যে কোনো একটা দেশ এক্সপোর্ট ডিফিকাল্টিস বা এক্সপোর্ট পেমেন্টসের ব্যাপারে যদি ক্রাইসিসে পড়ে যায় তো আইএমএফ উদ্ধার করে। তো সুতরাং এটা একটা আমাদের জন্য অপরিহার্য। ওয়েল, টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, যে অনেক সময় তাদের যেগুলো বলে যে সাবসিডি প্রত্যাহার করো, তারপরে ফুয়েল সাবসিডি প্রত্যাহার করো, ফার্টিলাইজার সাপোর্টটা প্রত্যাহার, যেটা গরিবের উপর অভিঘাতটা বেশি পড়ে। তো সেগুলো অবশ্যই কন্ট্রোভার্সিয়াল, এবং আমাদের যারা আছে অর্থমন্ত্রী বা যারা কনসার্ন তারা অবশ্যই এগুলো অনেক সময় এগুলো ক্রিটিসিজমও করে থাকে আর কি। তো সুতরাং বাট মানে বিশ্ব নিরিখে তো আইএমএফ একটা অত্যাবশ্যকীয় একটা, কিন্তু তদবির ছাড়া ব্যবসা করার নিশ্চয়তা আমরা দিতে পারছি বিদেশিদেরকে, দেশি উদ্যোক্তাদেরকে। এখন এটা তো ধরেন আমাদের সব ধরনেরই মানে পলিসিগত আমাদের ফ্রেমওয়ার্ক আছে আর কি, সব কিছুই আছে, কিন্তু মানে এগুলা ধরেন আমাদেরকে গভর্নেন্স স্ট্রাকচার মানে এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে, এই যে মানে ট্রান্সপারেন্সি বা মেকানিজম বা অ্যাকাউন্টেবল প্রসেস। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই ধরেন এই যে কিছু লোক তো থাকেই, আনহোলি একটা অ্যালায়েন্স বা নেক্সাস থাকে ব্যুরোক্রেসির সাথে বিজনেস পার্সনদের জন্য। তো সুতরাং এগুলা তো আইডেন্টিফাই করে আমরা অবশ্যই ব্যবস্থা নিতে পারি এবং তখন এগিয়ে যাবে অবশ্যই। মিলন ভাই, আপনি কি 30 সেকেন্ডে বলবেন এখনকার ব্যবসা বাণিজ্য করতে গেলে তো আর তদবির বোধহয় লাগে না, যেহেতু অর্থমন্ত্রী বলছেন, নাকি এটা দূর করা যাবে কিনা? আসলে আমি এভাবে বলতে চাই, ওই যে বাসের মধ্যে আগে লেখা থাকতো যে কোনো অভিযোগ থাকলে চালককে জানান, আবার পাশেই লেখা যে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা যাবে না। তা আমাদের অধিদপ্তরগুলো আর ব্যবসা প্রতিষ্ঠান যারা নিবন্ধন দেয়, নানান পরিবেশ অধিদপ্তর, নানান কিছু, আপনি দেখবেন যে এক জায়গায় গেছেন, বলবে ওইটা নিয়ে আসেন, ওরা বলবে ওইটা নিয়ে আসেন, এইভাবে করে আসলে একটা চক্করের মধ্যে রাখা হয়। এবং ব্যবসা বাণিজ্য সরকারের পক্ষ থেকে যে সাপোর্ট থাকা দরকার ছিল, সেই সাপোর্ট ব্যবসায়ীরা পায় না। এবার কিন্তু আমরা দেখবেন এই বাজেটে কিন্তু একটা ওয়ান স্টপ একটা সিস্টেম রাখা হয়েছে, যে বিদেশিদের জন্য কোথাও যেতে হবে না, ওই একটা জায়গায় যাবে, ওখান থেকে তাদের সকল কাজকর্ম সেরে দেওয়া হবে। আমরা যদি এটা চালু করতে পারি তাহলে যেই অভিযোগটা আসছে এইটা আমার মনে হয় আর থাকবে না। জি, অনেক ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন, ধন্যবাদ অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান, ধন্যবাদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, ভালো থাকুন, সঙ্গে থাকুন যমুনা টিভি।